অ্যাকশন মুভি লাভার্স, ওয়েলকাম এগেন উইথ আনাদার অ্যাকশন মুভি। এই ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা অ্যাকশন মুভি এক্সপ্লেন করবো যার নাম হলো গিমিনি ম্যান। মুভিতে দেখানো হয়েছে একজন আমেরিকান সিক্রেট এজেন্টকে। রিটায়ারমেন্টের পর উইল স্মিথ যখন শান্তিতে জীবনযাপন করতে চায় তখন তার নিজের ছেলে অন্যদের কথায় তাকে মারার জন্য তার পিছনে একদম উঠে পড়ে লাগে। বাপ বেটার এই ফাইট দেখলে যে কোনো অ্যাকশন মুভি লাভার্সের চোখ জুড়িয়ে যাবে। সে কি এমন করেছিল যার জন্য তার ছেলে তাকে মারার জন্য উঠে পড়ে লাগে? এটা জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো সিট বেল্ট ভালোভাবে বেঁধে ফেলুন, কারণ আপনাদেরকে আমি অন্য লেভেলের এক অ্যাকশন মুভির দুনিয়ায় নিয়ে যেতে চলেছি। মুভিটি শুরু বেলজিয়াম থেকে হয়। সেখানে আমরা একটি বুলেট ট্রেনে কিছু লোককে দেখতে পাই। ট্রেনের মধ্যে আসলে ডরমফ নামের একজন সায়েন্টিস্ট, এর পাশাপাশি তার কিছু বডিগার্ড ছিল। ট্রেনটি যখন স্টেশন থেকে ছেড়ে যায় এর পরের সিনে আমরা উইল স্মিথকে দেখতে পাই। ট্রেনটি আসার জন্য উইল স্মিথ একটি স্নাইপার নিয়ে উৎপেতে বসেছিল। এই মুভিতে উইল স্মিথের নাম হলো হেনরি। হেনরি যখন দেখে ট্রেনটি কাছাকাছি চলে আসছে তখন সে তার বন্ধুর কাছে জানতে চায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। হেনরির বন্ধু মারিও তখন হেনরিকে জানায় ট্রেনের ভিতরে তার টার্গেটের সামনে ছোট্ট একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। এই কথা বলে মারিও হেনরিকে তার সিগন্যাল পাওয়া পর্যন্ত ওয়েট করতে বলে। বাচ্চা মেয়েটি সরে যাওয়ার পরই মারিও হেনরিকে বলে সবকিছু ক্লিয়ার, তুমি এখন শুট করতে পারো। এই কথাটি শোনার সাথে সাথে হেনরি চলতি বুলেট ট্রেনের জানলায় একটি গুলি করে। গুলি করার পর হেনরি মনে করে সে মনে হয় তার টার্গেট মিস করেছে। এরপরের সিনেমা দেখতে পাই মারিও হেনরির কাছে চলে আসছে। হেনরির কাছে আসার পর তো মারিও হেনরির প্রশংসায় তাকে একদম ভাসিয়ে দিতে থাকে। মারিও তাকে বলে, ভাই আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তুমি চলতি বুলেট ট্রেনে তোমার টার্গেটকে মেরে ফেলেছ। এই কথা বলে মারিও ট্রেনের ভিতরে কি হয়েছিল তার একটি ভিডিও বের করে দেখায়। তখন হেনরি দেখতে পায় তার গুলিটি গিয়ে ডুরমপের গলায় লেগেছে। তার ফোনে ভিডিওটি দেখার পর হেনরি তাকে বলে তাড়াতাড়ি ভিডিওটি ডিলিট করে ফেলো। সো যাই হোক, সেদিন রাতে হেনরি যখন বাড়িতে আসে তখন হেনরির বাড়িতে সিআইয়ের প্রধান তার সাথে দেখা করতে আসে। হেনরিকে দেওয়া ডুরমপের কাজটি কমপ্লিট হওয়ার কারণে সিআইয়ের প্রধান তো হেনরির উপর অনেক খুশি। বাড়িতে আসার পর সিআইয়ের প্রধান হেনরিকে বলে, শুনলাম তুমি নাকি রিটায়ার নিচ্ছ, এখনই রিটায়ার নেওয়ার কি দরকার, আমি চাই তুমি আমার হয়ে আরো অনেক মিশন কমপ্লিট করো। এই কথা শোনার পর হেনরি তাকে বলে, সত্যি কথা বলতে কি মানুষ মারতে মারতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। সত্যি কথা বলতে কি আয়নায় যখন আমি নিজেকে দেখি তখন আমার নিজেকে মানুষ মনে হয় না, নিজেকে জানোয়ার মনে হয়। আজকে যখন ট্রেনে আমি ডুরমফকে মারতে যাই তখন তার সামনে একটি ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। আমার নিশানা যদি 6 মিলিমিটার এদিক সেদিক হতো তাহলে গুলিটি গিয়ে বাচ্চা মেয়েটি শরীরে লাগতো। উপরওয়ালা আজকে আমার সহায় ছিল বিদায় গুলিটি মেয়ে শরীরে না লেগে ডুরমফের শরীরে লেগেছে। হয়তো বা উপরওয়ালা আজকে আমার সহায় ছিল, কিন্তু কালকে সে আমার সহায় নাও হতে পারে। এই জন্য আমি চাচ্ছি সবকিছু ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে। তার মুখ থেকে এইসব কথা শোনার পর তার বস তাকে বলে, তাহলে তাই হোক, যাও তোমাকে আমরা মুক্ত করে দিলাম। সো যাই হোক, এরপর সিনেমা দেখতে পাই রিটায়ারমেন্ট নেওয়ার 2-3 দিন পর হেনরি একটি ফিশিং করার জায়গায় যায়। ফিশিং করতে যাওয়ার জন্য হেনরি যখন একটি বোট ভাড়া করতে যায় তখন সে দেখতে পায় প্রতিদিন এখানে যে মেয়েটি বসে আজকে সেই মেয়েটি নেই। সেই মেয়েটির জায়গায় আজকে ড্যানি নামের অনেক সুন্দর একটি মহিলা বসে আছে। ড্যানির কাছে যখন হেনরি জানতে চায় আগের মেয়েটি কোথায় গেছে তখন ড্যানি তাকে বলে সে এখান থেকে চলে গেছে, এখন থেকে আমাকে এই দোকানটি সামলাতে হবে। তার সাথে কিছুক্ষণ গল্প করার পর হেনরি জানতে পারে এই মেয়েটির একজন বায়োলজি হওয়ার স্বপ্ন রয়েছে। কিছুক্ষণ ড্যানির সাথে গল্প করে হেনরি তার কাছ থেকে একটি বোট ভাড়া করে সেখান থেকে চলে যায়। ফিশিং করার নাম করে বোটটি নিয়ে হেনরি আসলে সোজা তার একজন বন্ধুর ক্রুজ শিপে আসে। এতদিন পর তার বন্ধু জ্যাক যখন তাকে দেখে তখন তো সে খুশিতে একদম আত্মহারা। এক সময় জ্যাক আর হেনরি ইউএস আর্মিতে একসাথে কাজ করত। সেখানে গিয়ে কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ করে জ্যাক হেনরিকে ডুরমফের ছবি বের করে দেখায়। ডুরমফের ছবি দেখে সে হেনরির কাছে জানতে চায় তুমি কি এই লোকটিকে চিনো নাকি। এই কথা শোনার পর হেনরি জ্যাককে বলে, হঠাৎ করে এই প্রশ্ন কেন? জ্যাক তখন তাকে জানায়, আমার সূত্রের মাধ্যমে জানতে পেরেছে এই লোকটির জন্য তুমি অনেক বড় একটি বিপদে পড়তে চলেছ। এই কথা শোনার পর হেনরি জ্যাককে বলে, হ্যাঁ আমি এই লোকটিকে চিনি, এই লোকটির নাম হলো ডুরমফ, কিছুদিন আগে আমি এই লোকটিকে নিজের হাতে মেরে ফেলেছি। জ্যাক তখন তার কাছে জানতে চায় তুমি কি জানো তুমি কাকে মেরেছ? হেনরি তখন তাকে বলে, হ্যাঁ আমি জানি আমি কাকে মেরেছি, এই লোকটি ছিল একজন গাদ্দার। সে আমেরিকার একজন বায়োলজি সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও সে রাশিয়ার কাছে সব ইনফরমেশন বিক্রি করত। এই কথা শোনার পর জ্যাক তাকে বলে, তোমাকে যা বলা হয়েছে সবই ভুল, এই লোকটি কোনো গাদ্দার না, বরঞ্চ সে সত্যিকার একজন আমেরিকান নাগরিক। সে 30 বছর ধরে সব স্বার্থ ছেড়ে আমেরিকার জন্য কাজ করছে। আমি 100% শিওর তোমার বসেরা তোমাকে ভুল বুঝিয়েছে, হয়তোবা তোমার বসেরা নিজেদের ফায়দার জন্য তোমাকে ইউজ করে তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এইসব কথা শোনার পর হেনরি যখন সেখান থেকে চলে আসবে তখন সে দেখতে পায় একটি ড্রোন তাদের উপর নজর রাখছে। এই ড্রোনটি দিয়ে আসলে
আসলে আমেরিকান ডিফেন্স এজেন্সির ক্লে আর জেনেট তাদের উপর নজর রাখছিল। তাদের এইসব কথোপকথন শোনার পর ক্লে জেনেটকে বলে হেনরি সবকিছু জেনে গেছে। যেহেতু হেনরি সবকিছু জেনে গেছে তার মানে সে খুব শীঘ্রই আমাদেরকেও খুঁজে বের করে ফেলবে। একবার যদি হেনরি জানতে পারে আমরা তাকে ইউজ করে ডুরমফকে মেরে ফেলেছি তাহলে সে আমাদেরকেও ছাড়বে না। এই জন্য আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি হেনরিকে মেরে ফেলার ব্যবস্থা করো। সো যাই হোক, হেনরি যখন তার বন্ধু জ্যাকের সাথে দেখা করে সেখান থেকে ফিরে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে তার বুটটি নষ্ট হয়ে যায়। হেনরি তখন দেখতে পায় কেউ বা তারা তার বুটের তার ইচ্ছাকৃতভাবে কেটে রেখেছে। এই জন্য হেনরির বুটের মালিক সেই মেয়েটির উপর সন্দেহ হয়। হেনরি তখন সোজা সেই মেয়েটির কাছে গিয়ে তাকে বলে আমি 100% শিওর তুমি একজন এজেন্ট, সো বাঁচতে চাইলে বলে দাও তুমি কার হয়ে কাজ করছো। এই কথা শোনার পর ড্যানি তাকে বলে আপনি কি পাগল টাগল নাকি, আমি এখানে কাজ করি, আমি কোনো এজেন্ট না। কিন্তু হেনরি ড্যানির কোনো কথাই বিশ্বাস করছিল না। সে বারবার তাকে বলছিল তুমি একজন এজেন্ট। তাদের চিল্লাপাল্লায় সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ার কারণে হেনরি সেখান থেকে চলে আসতে হয়। আসার আগে হেনরি ড্যানিকে বলে ভুল বুঝাবুঝি হয়েছে, এই জন্য আমি আপনাকে সরি বলতে চাই। এই কথা বলে হেনরি আজকে সন্ধ্যা ড্যানিকে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। সন্ধ্যাবেলা হেনরি ফুল টুল নিয়ে একদম ডেটিং মুডে সেখানে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর হেনরি ড্যানিকে তার একটি আইডি কার্ড বের করে দেখায়। তখন ড্যানি বুঝতে পারে সে আসলে সত্যি সত্যি হেনরির কাছে ধরা পড়ে গেছে, কারণ হেনরি তার বন্ধুদের মাধ্যমে জানতে পেরে গেছে ড্যানি একজন FBI এর সিক্রেট এজেন্ট। ধরা পড়ে গেছে এটা বুঝার পর ড্যানি হেনরিকে বলে এটা মূলত নিয়মিত রুটিন, কারণ তুমি হয়তোবা জানোই রুলস মোতাবেক একজন সিক্রেট এজেন্ট রিটায়ারমেন্ট নেওয়ার পর তার উপরে নজর রাখতে হয়। এই জন্য নিয়ম অনুযায়ী ডিপার্টমেন্ট আমাকে তোমার উপর নজর রাখার জন্য এখানে পাঠিয়েছিল। সো যেহেতু ধরেই ফেলেছ তার মানে আমার এখনই এখান থেকে চলে যেতে হবে। আজকে রাত্রে এখানে কাটিয়ে কালকে সকালে হয়তোবা আমি অন্য কোথাও অন্য কারো উপর নজর রাখতে চলে যাব। সো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই কিছু লোক হেনরির বন্ধু জ্যাককে মারার জন্য তার ক্রুজ শিপে পৌঁছে গেছে। ক্রুজ শিপে যাওয়ার পর তারা জ্যাককে আর জ্যাকের গার্লফ্রেন্ডকে মেরে সমুদ্রে ফেলে দেয়। সেদিন রাতে হেনরি যখন তার বাড়িতে ঘুমাচ্ছিল ঠিক তখনই তার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। সে তখন দেখতে পায় তার বাড়ির দিকে কিছু লোক এগিয়ে আসছে। এটা দেখার পরে হেনরি সোজা তার বন্ধু মারিনোকে ফোন করে। সে মারিনোকে বলে মারিনো অনেক বড় একটি ঝামেলা হয়ে গেছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব যেখানে আছো এখান থেকে পালিয়ে যাও। মনে রেখো কারোর সাথে যোগাযোগ করা যাবে না, FBI CIA কারোর সাথে না, সবাই এর সাথে জড়িত। হেনরি যখন মারিনোকে এইসব কথা বলছিল ঠিক তখনই হেনরি একটি গুলি শব্দ শুনতে পায়। হেনরি তখন বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে, তারা অলরেডি মারিনোকে মেরে ফেলেছে। বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ার কারণে সে কষ্ট পেলেও সেখানে সময় নষ্ট করার মতো সময় তার কাছে ছিল না, কারণ তাকে মারার জন্য তার বাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। সে তখন কিছুক্ষণ তাদের সাথে ফাইট করার পর কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সেখান থেকে হেনরি সোজা ড্যানি যে হোটেলে অবস্থান করছিল সেই হোটেলে পৌঁছে যায়। হোটেলে যাওয়ার পর হেনরি দেখতে পায় ড্যানি আসলে ঘুমিয়ে আছে। এটা দেখার পর হেনরি ড্যানিকে বলে যেহেতু তুমি ঘুমিয়ে আছো তার মানে আমাকে যারা মারতে গিয়েছিল তাদের সাথে তোমার কোনো যোগাযোগ নেই। তারা অলরেডি আমার বন্ধু মারিনো আর জ্যাককে মেরে ফেলেছে, তার মানে এখন তোমার নাম্বার, সো চলো আমার সাথে। হেনরির সাথে পালানোর জন্য ড্যানি যখন একটি স্পিড বোর্ডের চাবি আনতে দোকানে যায় ঠিক তখনই তাকে একজন লোক গান পয়েন্টে নিয়ে আসে। ড্যানিকে গান পয়েন্টে এনে সে লোকটি তার কাছে জানতে চায় হেনরি কোথায় আছে বলো। এমনিতে ড্যানি যখন মুখ খুলছিল না তখন সেই লোকটি ড্যানিকে অনেক বাজায় মারতে শুরু করে। সে যখন ড্যানিকে একদম মেরে ফেলার চেষ্টা করে তখন ওরা বুঝতে পারে এই ড্যানিও আসলে কোনো সাধারণ মেয়ে না। সে ওই লোকটিকে প্রফেশনাল স্টাইলে বেধড়ক পিটাতে শুরু করে। এদিকে ভিতরে যখন তারা মারামারি করছিল অন্যদিকে বাইরে তখন হেনরি সেই লোকটির টিম মেম্বারদের চ্যাপ্টার ক্লোজ করছিল। সবার চ্যাপ্টার ক্লোজ করার পর হেনরি যখন ভিতরে আসে তখন হেনরি দেখতে পায় ড্যানি সেই লোকটিকে ধরে রেখেছে। তারা তখন সেই লোকটিকে মারতে মারতে তার কাছে জানতে চায় তোমাদেরকে আমাকে মারার জন্য কে পাঠিয়েছে বলো। অনেক মার খাওয়ার পরেও সেই লোকটি যখন তাদেরকে কিছুই বলে না তখন তারা বাধ্য হয়ে সেই লোকটিকে মেরে ফেলে। তাদেরকে মারার পর তারা তাদের ফোন টুন সমুদ্রে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা আবারও ক্লে আর জেনেটকে দেখতে পাই। জেনেটের পাঠানো লোকেরা যে হেনরিকে মারতে পারে এটা জানার পর ক্লে অনেক রেগেছিল। সে জেনেটকে বলে আমি জানতাম তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমাকে সব করতে হবে। কথায় আছে না হীরাকে দিয়ে হীরা কাটতে হয়, এই জন্য আমি তাকে মারতে তারই একজন অবয়বকে পাঠাবো। এদিকে ক্লে আর জেনেট যখন হেনরিকে মারা প্ল্যানিং করছিল অন্যদিকে হেনরি তখন ড্যানিকে নিয়ে একটি দ্বীপে অবস্থান করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাদের কাছে একটি প্লেন নিয়ে হেনরির একজন পুরনো বন্ধু আসে। একসময় বরুণ ছিল হেনরির বেস্ট ফ্রেন্ড, তারা দুজন মিলে অনেক মিশন কমপ্লিট করেছে। ড্যানি যে একজন সিক্রেট এজেন্ট কালকে বরুণই হেনরিকে বলেছিল। সো যাই হোক, তারা যে বিপদে পড়েছে এটা জানার পর বরুণ তাদেরকে সেখান থেকে সোজা কলম্বিয়াতে তার বাড়িতে নিয়ে যায়। বারুণের বাড়িতে যাওয়ার পরে হেনরি সোজা FBI প্রধানের কাছে ফোন করে। ফোন রিসিভ করার পর সে FBI প্রধানকে বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে বলো। এটা শোনার পর FBI প্রধান তাকে বলে বিশ্বাস করো তোমার সাথে যা হচ্ছে সেটার পিছনে আমার কোনো হাত নেই। ক্লেয়ার জেনেট তাদের নিজেদের স্বার্থের জন্য তোমাকে মারার জন্য তোমার পিছনে উঠে পড়ে লেগেছে। এইসব শোনার পর হেনরি তাকে বলে তুমি কার কথায় ডুরমফের ফাইল পাল্টে দিয়েছিলে বলো। FBI প্রধান তখন তাকে জানায় আমি আসলে ক্লের কথায় সে ফাইলটি পাল্টে দিয়েছিলাম। আর আমি ক্লের কথায় যে সে ফাইলটি পাল্টে দিয়েছে এটা শোনার পর তো হেনরি একদম রেগে মেগে ফায়ার। এই
এই জন্য হেনরি বলে সময় আসুক, আমি একে একে সবাইকে দেখে নেব। FBI প্রধানের সাথে কথা বলার পর হেনরি যখন বরনের বাড়িতে শুয়েছিল তখন সে দেখতে পায় উপর থেকে একটি স্নাইপার নিয়ে কেউ একজন তাদের উপর নজর রাখছে। এটা দেখার পর হেনরি গিয়ে বরুণকে বলে কেউ একজন আমাদের উপর নজর রাখছে, তুমি ড্যানির খেয়াল রেখো। এই কথা বলে হেনরি সেখান থেকে বেরিয়ে যায়। সে বাইরে বের হওয়ার পর সেই লোকটি হেনরিকে ফলো করতে থাকে। ফলো করার এক পর্যায়ে তারা একে অন্যের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে দেয়। তাদের দুইজনের শুটিং স্কিল দেখার পর আমরা বুঝতে পারি তারা কেউ আসলে কারো চেয়ে কম না। গোলাগুলির এক পর্যায়ে সেই লোকটি হঠাৎ করে যখন হেনরি টার্গেটে চলে আসে তখন হেনরি যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে এই লোকটি দেখতে হুবহু তারই মতো, শুধুমাত্র তার বয়স কম। এটা দেখার পর হেনরি তাকে নাম মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু হেনরির কপি ছিল নাছোড়বান্দা। সে হেনরিকে মারার জন্য তার পিছনে একদম উঠে পড়ে লাগে। হেনরির কপি যখন হেনরিকে মারার চেষ্টা করছিল তখন হেনরি আবারও তাকে গান পয়েন্টে নিয়ে আসে। দূর থেকে তাকে গান পয়েন্টে এনে হেনরি তাকে বলে, আর এক পাও যদি লড়েছ তাহলে আমি তোমাকে গুলি করব। এই কথা বলে হেনরি তার কাছে জানতে চায়, তুমি আমাকে মারতে আসার আগে কি আমার কোনো ছবি দেখেছ? হেনরির কপি জুনিয়র তখন তাকে জানায়, হ্যাঁ আমি তোমাকে দেখেছি, তুমি অনেকটা বুড়ো হয়ে গেছো। এই কথা শোনার পর হেনরি বুঝতে পারে তারা দুইজন যে একই রকম দেখতে, তার কপি সেটা আগে থেকেই জানে। এই জন্য হেনরি তখন তার জুনিয়রের দিকে একটি গ্রেনেড ছুড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু জুনিয়র ছিল নাছোড়বান্দা। সে হিংস্র হায়নার মতো তাকে ধাওয়া করতে থাকে। তাদের দুইজনের এই মোটর সাইকেল চেজিংটি ছিল মাথা নষ্ট করা। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা একে অন্যের ছায়ার সাথে ফাইট করছে। কিছুক্ষণ দুর্দান্ত চেজিং করার পর এক পর্যায়ে জুনিয়র হেনরিকে ধরে ফেলে। হেনরিকে ধরার পর জুনিয়র হেনরিকে মোটর সাইকেল ইউজ করে মারতে শুরু করে। মারতে মারতে জুনিয়র যখনই হেনরিকে একদম মেরে ফেলার চেষ্টা করবে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে জুনিয়র হেনরিকে না মেরে সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশ হেনরিকে গ্রেপ্তার করে। এরপরে সিনেমা দেখতে পাই ড্যানি কলম্বিয়ার পুলিশকে FBI পরিচয় দিয়ে হেনরিকে সেখান থেকে বের করে নিয়ে গেছে। সেখান থেকে বের হওয়ার পর হেনরি বরুণকে বলে, আমাদেরকে যে করে হোক হাঙ্গারিতে যেতে হবে, কারণ হাঙ্গারিতে থাকা জ্যাকের বন্ধু ডুরমফের ব্যাপারে জ্যাককে বলেছিল। তার মানে এটা 100% শিওর ক্লে ডুরমফকে কেন মেরেছে তা সেটা জ্যাকের বন্ধু জানে। এই জন্য আমাদের হাঙ্গারিতে গিয়ে জ্যাকের বন্ধুর সাথে কথা বলা উচিত। তার এই কথা শোনার পর বরুণ তার প্রাইভেট জেটে করে তাদেরকে সাথে নিয়ে হাঙ্গারিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা যখন হাঙ্গারির দিকে যাচ্ছিল তখন ড্যানি হেনরির কাছে জানতে চায়, তোমার কি আগে কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল নাকি? কারণ আজকে যে ছেলেটি তোমাকে মারার জন্য চেষ্টা করছিল সেই ছেলেটি হুবহু তোমারই মতো দেখতে। এইসব শোনার পর হেনরি তাকে বলে, দেখো তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়ের সাথে কোনোদিনও কথাও বলিনি, কারণ আমাকে অনেক ছোটবেলায় আর্মিতে ভর্তি করে দেওয়া হয়েছিল, তারপর থেকে আমি আমেরিকার হয়ে কাজ করছি। সো যাই হোক, এর পরের সিনে আমরা জুনিয়রকে দেখতে পাই। জুনিয়র তখন ক্লের বাড়িতে ছিল। জুনিয়র ক্লেকে বলে, আজকে যখন আমি হেনরিকে মারতে গিয়েছি তখন আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, কারণ হেনরিকে দেখে মনে হচ্ছিল সে আমার মুভস আগে থেকে জানে। আমি যেভাবে হেনরিকে মারার চেষ্টা করেছি হেনরি সেভাবে আমাকে ডিফেন্স করেছে। এইসব শোনার পর ক্লে তাকে বলে, হেনরিও তোমার মতো একই জায়গায় ট্রেনিং নিয়েছে, এই জন্য আগে থেকে সে তোমার সব মুভস জানতো। সো যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই জুনিয়র মোটামুটি সুস্থ হয়ে গেছে। সে যখন আর্মিদের একটি ট্রেনিং স্কুলে বসে বসে আর্মিদের ট্রেনিং দেখছিল ঠিক তখনই তার কাছে ক্লে আসে। ক্লে আসার পর সে জুনিয়রকে বলে, হেনরি এখন হাঙ্গারিতে আছে, যত তাড়াতাড়ি পারো হাঙ্গারিতে গিয়ে হেনরির চ্যাপ্টার ক্লোজ করে আসো। অন্যদিকে হাঙ্গারিতে তখন ড্যানি, জুনিয়র আর হেনরি ডিএনএ স্যাম্পল কালেক্ট করে একজন ডক্টরের কাছে যায়। ডক্টরকে কিছু টাকা দিয়ে ড্যানি ডক্টরকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই ডিএনএ স্যাম্পলগুলোর রেজাল্ট আমার চাই। ডিএনএ স্যাম্পলের রিপোর্ট পাওয়ার পর ড্যানি যখন বাইরে বসে বসে সেই রিপোর্টটিকে পড়ছিল ঠিক তখনই তার কাছে হেনরি আর বরুণ চলে আসে। হেনরি আসার পর ড্যানি হেনরিকে যা বলে সেটা শোনার জন্য হেনরি মোটেও প্রস্তুত ছিল না। সে বলে, আমি তোমার আর জুনিয়র ডিএনএ চেক করার জন্য একজন ডক্টরকে দেখিয়েছিলাম। ডক্টর যখন তোমাদের স্যাম্পল থেকে ডিএনএ টেস্ট করে তখন সে জানতে পারে তোমাদের দুইজনের ডিএনএ আসলে এক। তার মানে ক্লে ডক্টর ডুরমফকে দিয়ে তোমার রক্ত ইউজ করে তোমার একটি ক্লোন তৈরি করেছে। এইসব শোনার পর হেনরি মোটেও এই কথাটি বিশ্বাস করছিল না। সে বলে, ক্লের যদি ক্লোনই বানাতো হতো তাহলে সে আমার ক্লোন না বানিয়ে আমেরিকার প্রেসিডেন্টের ক্লোন বানাতো। এটা শোনার পর ড্যানি তাকে বলে, আমেরিকার প্রেসিডেন্ট তো আর 2 কিলোমিটার দূর থেকে বুলেট ট্রেনে বসে থাকা একজন লোককে মারতে পারতো না। ক্লের আসলে একজন তোমার মতো ফাইটারের প্রয়োজন ছিল, এই জন্য ক্লে তোমার ডিএনএ ইউজ করে তোমারই মতো একটি ফাইটার তৈরি করেছে। সো যাই হোক, এর পরে সিনে আমরা দেখতে পাই তারা 3 জন গিয়ে জ্যাকের বন্ধুর সাথে দেখা করে। হেনরিকে দেখার পর জ্যাকের বন্ধু হেনরিকে বলে, তোমাকে সাহায্য করার আসল কারণ কি জানো? কারণ কথায় আছে না, শত্রু শত্রু, আমার বন্ধু আমার সাথেও ঠিক একই ঘটনায় ঘটেছে। কারণ তুমি হয়তোবা জানো না, ক্লে আমার জনম জনমের শত্রু। একসময় ডুরমফ রাশিয়ার অনেক বড় একজন বায়োলজিক্যাল সায়েন্টিস্ট ছিল। তখন ডুরমফের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন ডুরমফের সাথে ক্লের পরিচয় হয়। ক্লে তখন ডুরমফকে উল্টাপাল্টা বুঝিয়ে এর পাশাপাশি টাকার লোভ দেখে আমেরিকাতে নিয়ে আসে। আমেরিকাতে আনার পর তারা সিক্রেটলি একটি বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করার মিশনে নেমে পড়ে। ক্লে আসলে ডুরমফকে দিয়ে স্পেশাল মানুষদের কপি তৈরি করাতে চাচ্ছিল। কয়েক বছর পরীক্ষা নিরীক্ষা করার পর ফাইনালে ডুরমফ তার কাজে সফল হয়। তুমি হয়তোবা জানো না, তোমার অজান্তে তোমার ডিএনএ নিয়ে গিয়ে তারা আজ থেকে 25 বছর আগে তোমার একজন ক্লোন তৈরি করেছিল। এরপর সে ক্লোন
বোনটিকে ক্লে তার নিজের কাছে রেখে নিজের ছেলের মতো মানুষ করতে থাকে। বড় হওয়ার সাথে সাথে ক্লে তোমারই মতো সেই ছেলেটিকে অনেক ভালোভাবে ট্রেনিং করায়। আর আমি অলরেডি জানি তুমি কালকে নিজের চোখে দেখেছো তার ট্রেনিং আসলে কতটা ভালো হয়েছে। ক্লে শুধু এটা করে থেমে থাকেনি, এর পাশাপাশি সে ডুরমফকে বলেছিল মানুষের ডিএনএতে কাটাছেঁড়া করে তার জন্য একটি স্পেশাল টাইপের ক্লোনদের আর্মি তৈরি করতে। সে চাচ্ছিল এই ক্লোনদের মধ্যে আবেগ, ইমোশন, ব্যথা পাওয়া বা মানুষের মতো কোনো দুর্বলতা না থাকে। তার এইসব প্ল্যানের ব্যাপারে জানার পর ডুরমফ বলে এনাফ ইজ এনাফ, আমি ক্লের জন্য অনেক খারাপ কাজ করে ফেলেছি। এখন আমি যদি ক্লের জন্য ওইরকম একটি আর্মি তৈরি করে দিই তাহলে দুনিয়াকে আর ধ্বংসের হাতে কেউ বাঁচাতে পারবে না। এইসব কথা চিন্তা করে সেদিন ডুরমফ সেখান থেকে পালিয়ে রাশিয়ায় চলে যাচ্ছিল। কিন্তু ক্লে চালাকি করে সেদিন তোমাকে ইউজ করে ডুরমফকে মেরে ফেলেছে। সে ডুরমফকে মেরে ফেললো, এখনো তার কাছে ডুরমফের মানুষকে ক্লোন করার সেই ফর্মুলা রয়েছে। এই জন্য আমি বলছি সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ক্লের ল্যাবে গিয়ে ল্যাবটিকে উড়িয়ে দিতে হবে। সো যাই হোক, এরপরে সিনে আমরা দেখতে পাই হেনরি জেনেটকে ফোন করেছে। সে জেনেটকে ফোন করে বলে তুমি হয়তো বা অলরেডি জানো তোমার পাঠানো এজেন্ট ড্যানি আমার সাথে রয়েছে। আমিও জানি ড্যানি একজন দেশভক্ত, তুমিও জানো ড্যানি একজন প্রকৃত দেশভক্ত। এই জন্য আমি চাই ড্যানি সহি সালামতে আমেরিকাতে ফিরে যাক। ওই দিন আমাকে মারতে তুমি কলম্বিয়াতে যাকে পাঠিয়েছিলে ড্যানিকে এখান থেকে নিতে তাকেই পাঠাও। এই কথা শোনার পর জেনেট তাকে বলে 5 মিনিটের মধ্যে জুনিয়র তোমাদের কাছে পৌঁছে যাবে। সত্যি সত্যি 5 মিনিট পর ড্যানিকে নেওয়ার জন্য জুনিয়র সেখানে চলে আসে। ড্যানিকে দেখা মাত্র জুনিয়র তাকে গান পয়েন্ট এনে তাকে বলে তোমার শরীরে সব কাপড় চাপড় খুলে ফেলো, কারণ আমি দেখতে চাই তোমার শরীরে কোথাও মাইক্রোফোন লাগানো আছে কিনা। কাপড় টাপড় খুলে ভালোভাবে চেক করার পর জুনিয়র সেখানে কোনো মাইক্রোফোনই খুঁজে পায় না। ভালোভাবে চেক করার পর জুনিয়র ড্যানিকে নিয়ে সেখান থেকে ভিতরের দিকে চলে যায়। তার আসলে ড্যানিকে আমেরিকায় পাঠানোর কোনো উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল ড্যানিকে ইউজ করে হ্যান্ডিকে ধরার। প্ল্যান অনুযায়ী সে ড্যানিকে একটি গুহার ভিতর নিয়ে তার হাত পা বেঁধে ফেলে। ড্যানির হাত পা বেঁধে সে যখন হ্যান্ডিকে ধরার জন্য বাইরের দিকে আসছিল ঠিক তখন সেখানে হঠাৎ করে হ্যান্ডি চলে আসে। হ্যান্ডি আসার পরে হ্যান্ডি এক জটকায় তাকে নিচে ফেলে তাকে গান পয়েন্টে নিয়ে আসে। গান পয়েন্টে এনে হ্যান্ডি তাকে বলে তুমি কি জানো তুমি একজন কপি, আমার ডিএনএ ইউজ করে তোমাকে তৈরি করা হয়েছে। এই কথা শোনার পর জুনিয়র কোনোভাবে হ্যান্ডির কথা বিশ্বাস করে না। এই জন্য হ্যান্ডি তখন জুনিয়রকে একে একে তার সবগুলো দুর্বলতার কথা বলতে শুরু করে। সে বলে আমি জানি তুমি পানিতে অনেক ভয় পাও, এর পাশাপাশি তোমার মধুমাছির বিষে অ্যালার্জি আছে, তোমাকে অনেক ছোটবেলাতে শিকার করতে শেখানো হয়েছে, এর পাশাপাশি তোমার বয়স যখন 19 তখন তোমাকে দিয়ে প্রথম মানুষকে মারা হয়েছে। এইসব কথা শোনার পর জুনিয়র হ্যান্ডির কোনো কথাই বিশ্বাস করে না, সে উল্টো হ্যান্ডিকে মারতে যায়। জুনিয়র যখন হ্যান্ডিকে মারতে যায় তখন এখানে দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। বাপ বেটার এই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ছিল দেখার মতো, যে কাউরি চোখ জুড়িয়ে যাবে। মারামারির এক পর্যায়ে জুনিয়র হ্যান্ড্রিকে বেধড়ক পিটাতে শুরু করে। হ্যান্ড্রিকে মারতে মারতে জুনিয়র নিচে থাকা পানিতে ফেলে দেয়। জুনিয়র যখন পানিতে ডুবিয়ে হ্যান্ড্রিকে মেরে ফেলার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে ড্যানি চলে আসে। সে যে হ্যান্ড্রিকে মেরে ফেলবে এটা বুঝার পর ড্যানি জুনিয়রের শরীরে একটি গুলি করে। গুলি লাগার কারণে জুনিয়র হ্যান্ড্রিকে না মেরে সেখান থেকে পালিয়ে যায়। জুনিয়র পালিয়ে যাওয়ার পর তারা তিনজন প্রাইভেট জেটে করে আবারও আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে জুনিয়র তখন সেখান থেকে সোজা ক্লের বাড়িতে চলে যায়। ক্লের বাড়িতে যাওয়ার পর সে কাঁদতে কাঁদতে ক্লের কাছে জানতে চায় এত মানুষ থাকতে তুমি আমাকে কেন হেনরিকে মারতে পাঠিয়েছ। এই কথা শোনার পর ক্লে তাকে বলে তুমি আমার ছেলে, এই জন্য আমি তোমাকে হেনরিকে মারার জন্য পাঠিয়েছি। জুনিয়র তাকে বলে আমি জেনে গেছি যে তুমি আমাকে হেনরির ডিএনএ ইউজ করে তৈরি করেছ, তার মানে এতদিন তুমি আমার সাথে যা নাটক করতে সবকিছু মিথ্যে ছিল। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছ, আমার বাবা মা আমাকে রাস্তায় ফেলে রেখে গেছে, তার মানে এটাই এতদিন তুমি আমাকে শুধুমাত্র নিজের ফায়দার জন্য ইউজ করেছো, তাই না? তার মুখোশ খুলে গেছে এটা বোঝার পর ক্লে তখন কাঁদতে কাঁদতে জুনিয়রকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। সে বলে তুমি ক্লোন হও বা যাই হও, তোমাকে আমি নিজের ছেলের চাইতে বেশি ভালোবেসেছি। তুমি নিজেই বলো কখনই কি তোমার মনে হয়েছে আমি তোমার পর? এইসব কথা বলে ক্লে জুনিয়রকে ফুসলিয়ে টুসলিয়ে বলে তোমাকে হ্যান্ডিকে মারতেই হবে। হ্যান্ডি মিথ্যা কথা বলে তোমার আর আমার বাপ বেটার সম্পর্ক নষ্ট করতে যাচ্ছে, এই জন্য তোমাকে তাকে মারতেই হবে। সো যাই হোক, এর পরের সিন আমরা দেখতে পাই বরুণ, হেনরি আর ড্যানি আমেরিকাতে চলে আসছে। আমেরিকাতে আসার পর তারা যখন ক্লের ল্যাবের দিকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে জুনিয়র চলে আসে। দূর থেকে জুনিয়র গুলি করে হ্যান্ডির শরীরে মৌমাছির বিষ ঢুকিয়ে দেয়। মৌমাছির বিষে অ্যালার্জি থাকার কারণে হ্যান্ডি তখন ধীরে ধীরে মারা যাচ্ছিল। ড্যানি যখন জুনিয়রের কাছে জানতে চায় তুমি জানো তার মৌমাছির বিষে অ্যালার্জি আছে, তারপরে তুমি এটা কেন করলে? তখন জুনিয়র তাকে জানায় সত্যি সত্যি যে আমি ক্লোন এটা আমি কনফার্ম করলাম, কারণ আমার শরীরেও মৌমাছির বিষে অ্যালার্জি রয়েছে। কনফার্ম হওয়ার পর জুনিয়র তাদেরকে জানায় আমিও এখন তোমাদেরকে হেল্প করব। জুনিয়র তখন তাদেরকে সাথে নিয়ে ক্লের ল্যাবকে উড়িয়ে দেওয়ার জন্য ক্লের ল্যাবের দিকে যাচ্ছিল। তারা কিছুটা সামনে যাওয়ার পরে হঠাৎ করে জুনিয়রকে ক্লে ফোন করে ক্লে জুনিয়রকে বলে আমি জানি তোমার সাথে হ্যান্ডি রয়েছে, এই জন্য তোমাকে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, কারণ তুমি মানো বা না মানো আমি তোমাকে নিজের ছেলের মতনই দেখি। এই কথা বলার কয়েক সেকেন্ড পরই তারা দেখতে পায় তাদের দিকে একটি রকেট লঞ্চার আসছে। তারা কিছু বুঝে ওঠার আগে তাদের গাড়ির দিকে একটি রকেট ছোড়া হয়। রকেটটি গাড়িতে হিট করার আগে হ্যান্ডি, ড্যানি, জুনিয়র গাড়ি থেকে বের হতে পারলেও বরুণ গাড়ির ভিতরে আটকা পড়ে গিয়েছিল। ক্লের লোকেরা যে হ্যান্ড্রির একমাত্র বেস্ট
ফ্রেন্ডকে মেরে ফেলেছে এটা দেখার পর তো হেনরি একদম ইমোশনাল হয়ে পড়ে। হেনরি যখন ক্লের লোকদের সাথে ফাইট করছিল অন্যদিকে জুনিয়র তখন ক্লের কাছে পৌঁছে যায়। ক্লের কাছে যাওয়ার পর জুনিয়র ক্লেকে বলে, প্লিজ হেনরিকে মেরো না, আমি তোমার কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছি। এই কথা শোনার পর ক্লে হাসতে হাসতে তাকে বলে, কে বলেছে আমি হেনরিকে মারবো? হেনরিকে মারবে তো তুমি। আজকে হয়তোবা তুমি হেনরিকে মেরে আমার ছেলের প্রমাণ দিবে, নয়তোবা তুমি আমার হাতে মরবে। এটা শোনার পর তো জুনিয়র রেগে মেগে ক্লেকে মারার জন্য তার পিছনে একদম উঠে পড়ে লাগে। এদিকে জুনিয়র আর ক্লে যখন ফাইট করছিল অন্যদিকে তখন হেনরির উপর একটি মেশিন গান দিয়ে বৃষ্টির মতো গুলি ছোড়া হচ্ছিল। মেশিন গানের হাত থেকে কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে ক্লে আর ড্যানি সেই দোকান থেকে বেরিয়ে যায়। বাইরে আসার পর হেনরি একে একে ক্লে লোকদের চ্যাপ্টার ক্লোজ করতে শুরু করে দেয়। আর অন্যদিকে জুনিয়র ক্লের সাথে দুর্দান্ত ফাইট করছিল। মারামারির এক পর্যায়ে জুনিয়র ক্লেকে মেরে তাকে সেন্সলেস করে ফেলে। তাকে সেন্সলেস করে জুনিয়র হেনরি আর ড্যানিকে হেল্প করার জন্য নিচে চলে আসে। নিচে আসার পর তারা তিনজন মিলে যখন একে একে হেনরি সব লোকদের চ্যাপ্টার ক্লোজ করে দেয় ঠিক তখনই হেনরি তাদেরকে মারার জন্য একটি স্পেশাল টাইপের নিনজা সেখানে পাঠায়। এই নিনজাটি এতটাই পাওয়ারফুল ছিল যে সে একাই তাদের তিনজনের সাথে ফাইট করছিল। মারামারির এক পর্যায়ে তারা যখন সে নিনজা শরীরে গুলি করে তখন তারা দেখতে পায় নিনজার কোনো ব্যথায় অনুভব হয় না। তারা নিনজা শরীরে 40-50 রাউন্ড গুলি করার পরও সেই নিনজা তাদের দিকে এগিয়ে আসছিল। ইভেন সে নিনজা শরীরে আগুন লাগার পরও তার কোনো ব্যথায় অনুভব হচ্ছিল না। ব্যথা অনুভব না হলেও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নিনজা যখন ধীরে ধীরে মারা যাচ্ছিল তখন তারা নিনজার মুখোশ খুলে। মুখোশ খোলার পর তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কারণ সেখানে হেনরির আরো একজন ক্লোন ছিল যার বয়স 19 থেকে 20 বছর হবে। সো যাই হোক, ধীরে ধীরে নিনজাটি মারা যাওয়ার পরই সেখানে তাদের সামনে ক্লে আসে। ক্লেকে দেখা মাত্রই তো জুনিয়র তাকে গান পয়েন্টে এনে তাকে মারতে যায়, কিন্তু হেনরি তাকে বাধা দিয়ে বলে, তুমি যদি এখন তাকে খুন করো তাহলে তুমিও আমার মতো হয়ে যাবে। এটা শোনার পর জুনিয়র তাকে জানায়, আমরা যদি হারামিকে ইউএস গভর্নমেন্টের হাতে তুলে দেই তাহলে 2 দিন পরে তাকে তারা ছেড়ে দিবে। জেল থেকে বের হয়ে হারামি আবারও ক্লোন তৈরি করা শুরু করে দিবে। সো তার চেয়ে ভালো আমরা একবারই তার চ্যাপ্টার ক্লোজ করে দেই। জুনিয়রের মুখ থেকে এইসব কথা শোনার পর হেনরি জুনিয়রের কাছ থেকে বন্দুক নিয়ে সে নিজের হাতে ক্লেকে মেরে ফেলে। এরপরের সিনে আমরা দেখতে পাই কয়েকদিন পর হেনরি এফবিআই প্রধানের সাথে গিয়ে দেখা করেছে। হেনরি এফবিআই প্রধানকে বলে, ফাইল পাল্টে তুমি আমার সাথে যা করেছো এই পাপের প্রায়শ্চিত্ত করতে তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে। যে করে হোক তোমাকে জেনেটের বিরুদ্ধে সাক্ষী দিয়ে জেনেটকে জেলে পাঠাতে হবে। এর পাশাপাশি তোমার ক্লের মানুষের ক্লোন তৈরি করা ফ্যাক্টরিটিকে জব্দ করতে হবে। এইসব কথা শোনার পর এফবিআই অফিসার হেনরি সব অফারে রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই হেনরি জুনিয়রের জন্য একটি পাসপোর্ট তৈরি করেছে। আর্মি ছেড়ে জুনিয়র এখন ইংল্যান্ডের অনেক বড় একটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। এর পাশাপাশি ড্যানি ডিসিশন নিয়েছে সে হেনরিকে বিয়ে করে ফেলবে। তাদের এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।